আসসালামু আলাইকুম সকলকে। আমি মোহাম্মদ সাজিদ, বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে। আজকে আমি তোমাদের সাথে কেমিস্ট্রির অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট টপিক, যেটার নাম হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা এবং হচ্ছে লাসাতেলের নীতি, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, এই জিনিসগুলো নিয়ে আসলে আজকে আলোচনা করব। তো আমরা আজকে শুরু করি আমাদের আজকের ক্লাসটা। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো এখানে আমরা স্লাইডে দেখতে পারতেছি আমরা মেইনলি দুইটা টপিক নিয়ে জায়গায় আলোচনা করব। একটা হচ্ছে তোমার রাসায়নিক সাম্যাবস্থা আর আরেকটা হচ্ছে লাসাতেলের নীতি। তবে এই জিনিসগুলা ভালো করে বোঝার জন্য আমাদের আগে আরো অনেক আলোচনা আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ ধাপে 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 কভার করার চেষ্টা করব। তাহলে আমরা চলো পরের স্লাইডে একটু যাওয়ার চেষ্টা করি। এটা একটা খালি জায়গা আসলে রাখা হয়েছে। তো সবার প্রথমে আমরা একটু দেখি বিক্রিয়ার দিক। দেখো, যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে বিক্রিয়া কোন দিক থেকে কোন দিকে হচ্ছে তার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কোনো রাসায়নিক বিক্রিয়া কোন দিক থেকে কোন দিকে হচ্ছে তার উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে আমরা বলছি হচ্ছে একমুখী বিক্রিয়া, আরেকটাকে বলছি হচ্ছে উভমুখী বিক্রিয়া। এখন আসলে ভাই একমুখী বিক্রিয়াটা কি বা উভমুখী বিক্রিয়াটা কি, চলো আমরা একটু জেনে নিই। সবার প্রথমে একমুখী বিক্রিয়ার উদাহরণ মানে সংজ্ঞার মধ্যে তারা বলতেছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না, তাকে বলা হয় একমুখী বিক্রিয়া। দেখো, এই সংখ্যাটা খুবই বড়, এটা পড়তে গেলে আমাদের মাথার উপর মানে আকাশ ভেঙে পড়ে এমন একটা জিনিস। বাট সহজ কথায় আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করি। আমরা যদি একটু পরের স্লাইডে যাই তাইলে আমরা একটু বুঝতে পারবো। এখানে একমুখী বিক্রিয়ার একটা উদাহরণ দেওয়া আছে। দেখো, একমুখী বিক্রিয়া সেটাই হবে যেটাতে উৎপাদ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে কিন্তু উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে না। আমি আবার বলতেছি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া করার জন্য যে জিনিসটা নেওয়া হয় ওটাকে আমরা বলি বিক্রিয়ক বা রিয়েক্ট্যান্ট, এবং ওইটা রাসায়নিক বিক্রিয়ার পরে শেষমেশ গিয়ে যে জিনিসটাতে পরিণত হয় ওটাকে আমরা বলি হইতেছে গিয়া উৎপাদ। যেমন এই বিক্রিয়াটাতে এটা হচ্ছে বিক্রিয়ক ক্যালসিয়াম কার্বনেট, সলিড অবস্থায় আছে, এস মানে সলিড, এবং এটা বিক্রিয়া শেষে পরিণত হয়েছে ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাই অক্সাইডে। তো এই যে এই পুরা বিক্রিয়াটাতে এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে কি ভাই উৎপাদ। তাহলে আমরা একমুখী বিক্রিয়া কোনটাকে বলবো? আমরা একমুখী বিক্রিয়া সেটাকেই বলবো যে বিক্রিয়াটাতে বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে কিন্তু ব্যাকওয়ার্ড ভাবে উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে না। দেখো, এখানে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, কিন্তু উল্টাভাবে যখন ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে যাবে, এরপরে সেই সুযোগ নাই যে কার্বন ডাই অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড একসাথে হয়ে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হচ্ছে। অর্থাৎ এই বিক্রিয়াটা আমি বলতে পারি শুধুমাত্র বাম দিক থেকে ডান দিকে মুভ করতেছে, বাম দিক থেকে ডান দিকে মুভ করতেছে, অর্থাৎ বিক্রিয়ক উৎপাদে ঠিকই পরিণত হইতেছে বাট উৎপাদ বিক্রিয়কে পরিণত হইতে পারতেছে না। এটাকে আমরা বলবো হইতেছে একমুখী বিক্রিয়া। তো এখন একটু আমরা সংজ্ঞার সাথে মিলানো ট্রাই করি। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না। আমি বলছি যে বিক্রিয়কগুলা কিসে পরিণত হবে? বিক্রিয়কগুলা ঠিকই উৎপাদে পরিণত হবে, কিন্তু যখন উল্টাভাবে উৎপাদ বিক্রিয়কে পরিণত হতে থাকবে বা পরিণত হতে যাবে সেটা হবে না, তখন সেটাকে আমরা বলবো হইতেছে একমুখী বিক্রিয়া। অর্থাৎ যে কোনো একদিকে যাবে, হয় বাম থেকে ডান দিকে না হয় ডান থেকে বাম দিকে। অর্থাৎ সামনের দিকে মুভ করার সুযোগ আছে কিন্তু পেছনের দিকে মুভ করার কি নাই, কোনো সুযোগ নাই। তো আমাদের এই জায়গায় একমুখী বিক্রিয়া শেষ। আমরা একমুখী বিক্রিয়া একটা উদাহরণ দেখছি অলরেডি। একমুখী বিক্রিয়ার উদাহরণটা আমরা আবার দেখি। ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে কি তৈরি করলো? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে একমুখী বিক্রিয়া, কারণ এই বিক্রিয়াটাতে এই পাশ থেকে ওই পাশে যাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু ওই পাশ থেকে এই পাশে আসতেছে না। ওকে, তাহলে এটা গেল হচ্ছে একমুখী বিক্রিয়া। এরপর আমরা যাব উভমুখী বিক্রিয়াতে। উভমুখী বিক্রিয়া কি? একমুখী বিক্রিয়া কি ছিল? একমুখী বিক্রিয়া ছিল হচ্ছে যে বিক্রিয়াতে বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে কিন্তু উল্টাটা হবে না, অর্থাৎ উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে না। তাহলে উভমুখী, উভ মানে কি? উভয় দিকে। একমুখী মানে একদিকে, হয় বাম থেকে ডানে না হয় ডান থেকে বামে। কিন্তু যখন উভমুখী বলতেছি ইট মিনস দুই দিকেই যাবে, উভয় দিকে যাবে। অর্থাৎ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে আবার উৎপাদক কিসে পরিণত হবে? বিক্রিয়কে পরিণত হবে। তাহলে সংজ্ঞাটা আমরা একটু মিলাই। দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদ পদার্থতে পরিণত হচ্ছে, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে
উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে উৎপাদে পরিণত হয়, সেটাকে আমরা বলবো হইতেছে গিয়া উভমুখী বিক্রিয়া। মানে কি হচ্ছে ভাই, আমরা পরের উদাহরণটাতে দেখি। এখানে উভমুখী বিক্রিয়া একটা সংজ্ঞা দেওয়া আছে, খুব সুন্দর করে দেখো। এটা হচ্ছে একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল যেটাকে আমরা বলি হচ্ছে গিয়া ইথানল। ঠিক আছে, এই ইথানল আর একটা কার্বক্সিলিক অ্যাসিড, এই দুইটা বিক্রিয়া করে তৈরি করতেছে এই জায়গায় এই যে এটা, হ্যাঁ, আর হচ্ছে পানি। তো এখানে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখব যে এই দুইটা হচ্ছে বিক্রিয়ক আর এই দুইটা হচ্ছে উৎপাদ। এই দুইটা কি বিক্রিয়ক, বাম পাশে যেটা আছে, আর ডান পাশেরটা হচ্ছে উৎপাদ। বিক্রিয়ক পদার্থগুলো প্রথমে নিজেরা বিক্রিয়া করে দেখো উৎপাদে পরিণত হলো, বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হলো। পরে কোনো একটা সময় যখন উৎপাদের পরিমাণ বেড়ে গেল, তখন এই দুইটা আবার একসাথে হয়ে তৈরি করলো হইতেছে আবার বিক্রিয়ক। মানে কি হচ্ছে, বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, আবার উৎপাদ দুইটা একসাথে হয়ে বিক্রিয়ক পরিণত করতেছে। তার মানে বিক্রিয়াটা প্রথমত বাম থেকে ডানের দিকেও যাচ্ছে, আবার যখন এইটা এটাতে পরিণত হচ্ছে তখন ডান থেকে বামের দিকে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়া এদিকেও মুভ করতেছে, বিক্রিয়া এদিকেও মুভ করতেছে। এই জন্য এটাকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখছো বিক্রিয়াটার মাঝখানে শুধুমাত্র একটা তীর চিহ্ন ইউজ করা হয়, যেটা শুধু একদিকে যায়। যেহেতু একমুখী বিক্রিয়া শুধু একদিকে গমন করে, তাই আসলে একমুখী চিহ্ন ইউজ করা হয়েছিল। কিন্তু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু বিক্রিয়া এই পাশেও যাবে আর এই পাশেও যাবে, তাই একটা তীর চিহ্ন দিলে তো হচ্ছে না, তাই তোমার দুইটা তীর চিহ্ন এই জায়গায় ইউজ করা লাগবে। এটা বুঝাবে এদিকেও যায় এদিকেও যায়। এটাকে আরো সহজভাবে তুমি যে এভাবে লিখতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একমুখী আর উভমুখী বিক্রিয়া। চলো আমরা আরেকটা জিনিস দেখি, এটা আমাদের আসলে কাজে দিবে। আমি এখানে একটা খালি পেজ রাখছি, এই খালি পেজে আসলে সুবিধা হলো যে আমরা একটু বুঝতে পারবো একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়ার মধ্যে সম্পর্কটা কেমন। এমনিতে একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া যদি তোমরা ভালো করে বুঝে থাকো, তাহলে এদের দুজনের মধ্যে যে একটা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে, এটাও তুমি বুঝতে পারবা। সেটা কিভাবে, আমরা একটা উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে বুঝতে পারি। আমাদের এই উদাহরণটা এখানে ছিল স্লাইডের মধ্যে, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটা সলিড ফরম্যাটে আছে। এটাকে যখন ভাই আমরা উত্তপ্ত করব, তখন তাপীয় বিয়োজন ঘটবে। কি ঘটবে, তাপীয় বিয়োজন ঘটবে এবং তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড সলিড ফরম্যাটে, আর তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। ন্যাচারালি বিক্রিয়াটা কি একমুখী বিক্রিয়া অবশ্যই, কারণ উৎপাদ বিক্রিয়ক উৎপাদে পরিণত হইতেছে, কিন্তু উৎপাদ আবার একসাথে যোগ হয়ে বিক্রিয়কে পরিণত হচ্ছে না। কিন্তু এটা কি ভাই সবসময় সত্য? উত্তর হইল না। কেন সত্য না বুঝাইতেছি। ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন করার জন্য তুমি একটা পাত্র নিলা, এটার মধ্যে ধরো তুমি এই যে ক্যালসিয়াম কার্বনেট নিলা, ক্যালসিয়াম কার্বনেট নিলা, নিয়ে নিচে ধরো তুমি এই যে আগুন দিয়ে দিছো, তাপ দিচ্ছ এই জায়গায়, এটা হচ্ছে তাপ, বুনসেন বার্নার দিয়ে তুমি তাপ দিতেছো, উত্তপ্ত করতেছো। তো তাপীয় বিয়োজনটা যখন হবে, তখন এই পাত্রের ভেতরেই ক্যালসিয়াম অক্সাইডের সলিড ফর্ম তৈরি হবে, প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এখন ভাই ক্যালসিয়াম অক্সাইডটা সলিড ফর্মে তৈরি হলেও কার্বন ডাই অক্সাইডটা কিন্তু গ্যাসিয়াস ফরম্যাটে তৈরি হয়, গ্যাসিয়াস ফরম্যাটে। আর যেহেতু এই পাত্রের উপরে ঢাকনা নাই, পাত্রটা খোলা, তাই এই কার্বন ডাই অক্সাইডটা তৈরি হওয়ার সাথে সাথে এই পাত্র থেকে উড়ে চলে যাবে। তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা তৈরি হওয়ার সাথে সাথে পাত্র থেকে যেহেতু চলে গেল, তাই এই বিক্রিয়ক থেকে যখন উৎপাদে পরিণত হচ্ছে, দুইটা উৎপাদের মধ্যে একটা কিছুক্ষণ পরে অ্যাবসেন্ট নাই। তাহলে এটা কি কোনোভাবে সম্ভব যে এই দুইটা একসাথে হয়ে আবার এটা তৈরি করবে? কোনোভাবেই সম্ভব না। কারণ যে প্রোডাক্ট দুইটা সে তৈরি করতেছে তার মধ্যে একটা তৈরি হওয়ার পরই নাই। তাহলে আংশিক অংশ দিয়ে কিভাবে আবার বিপরীত দিকে যাবে? কোনোভাবেই সম্ভব না। কিন্তু ভাই যদি বিষয়টা এমন হইতো যে এই জিনিসটা, আমি আবার ক্লিন করলাম, এই জিনিসটা যদি এমন হইতো যে ধরো আমি এই পাত্রের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট নিলাম, আমি তাপও দিলাম, কিন্তু উপরে এবার আমি একটা ঢাকনা দিয়ে সিল করে দিছি, তাইলে ভিতরে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হলো, আবার কার্বন ডাই অক্সাইডও তৈরি হলো। কিন্তু এখন যখন কার্বন ডাই অক্সাইড উপরের দিকে ওঠার চেষ্টা করবে, ঢাকনার জন্য কি বের হইতে পারবে? উত্তর হলো না, ঢাকনার জন্য বের হইতে পারবে না। তাহলে কই থাকবে ভাই? এই পাত্রের ভেতরেই থাকবে।
এখন যখন কার্বন ডাইঅক্সাইডটা অ্যাবসেন্ট হইতে পারতেছে না, চলে যেতে পারতেছে না, পাত্রের ভিতরে থাকতে হইতেছে, তাহলে বিন্দু মাত্র কি সম্ভাবনা আছে যে কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড একসাথে হয়ে ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাওয়ার? উত্তর হচ্ছে আছে। তো এই ক্ষেত্রে যখন পাত্রটা বন্ধ থাকবে তখন এই ঘটনাটা ব্যাকওয়ার্ডলিও ঘটতে পারবে। ক্যালসিয়াম কার্বনেট ধরো তাপীয় বিয়োজন করলে কি তৈরি হইলো? ক্যালসিয়াম অক্সাইড সলিড ফরম্যাটে এন্ড কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস ফরম্যাটে। বাট যখন পাত্রটা বন্ধ তখন কার্বন ডাইঅক্সাইড কি করতে পারতেছে না, ওই জায়গা থেকে বের হয়ে উবে যেতে পারতেছে না, যার কারণে এটা পাত্রের মধ্যে এক্সিস্ট করতেছে। এটার জন্য এই দুইটা আবার একসাথে হয়ে বিপরীত দিকে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারবে। অর্থাৎ বন্ধ পাত্রের মধ্যে এই বিক্রিয়াটা হয়ে যাবে উভমুখী। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আমরা এখানে একটা নোট লিখতে পারতেছি যে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন মেনলি এটা তাপীয় বিয়োজন, কারণ তাপের কারণে বিয়োজিত হচ্ছে। বিয়োজন বিক্রিয়া বন্ধ পাত্রে উভমুখী। উভমুখী কেন ভাই? বিক্রিয়ক উৎপাদে পরিণত হইতেছে, আবার উৎপাদ দুইটাই যেহেতু এক্সিস্ট করতেছে, তাই এটাও ব্যাকওয়ার্ডলি দুইটা একসাথে হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারতেছে। কিন্তু খোলা পাত্রের ক্ষেত্রে কি ছিল? খোলা পাত্রের ক্ষেত্রে যেহেতু ঢাকনা ছিল না, তাই কি হইতো? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে চলে যেতে পারতো, এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে চলে যাওয়ার কারণে ক্যালসিয়াম অক্সাইড যুক্ত হওয়ার জন্য সাথে কার্বন ডাইঅক্সাইডকে পাইতো না, যার কারণে ক্যালসিয়াম কার্বনেট ব্যাকওয়ার্ডলি তৈরি হইতো না। অর্থাৎ বিক্রিয়াটা কি হয়ে যেত? একমুখী হয়ে যেত। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন বিক্রিয়া বন্ধ পাত্রে কি হবে? উভমুখী হবে, কিন্তু খোলা পাত্রের মধ্যে কি হবে? একমুখী হবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে আমরা এটা যেটা বললাম সেটা হচ্ছে ভাই রিলেশন, একমুখী বিক্রিয়া কিভাবে উভমুখী বিক্রিয়ায় পরিণত করা যায়, এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন আমরা খোলা পাত্রে আর বন্ধ পাত্রে করলে কি হবে। তো এখন আমরা যখন একমুখী উভমুখী বিক্রিয়া বুঝে গেছি, আমাদের পরের বিষয় হলো আমরা জানবো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া সম্পর্কে। দেখো, যে টপিকটা নিয়ে মাত্র আলোচনা করছি এটা কিন্তু পরীক্ষা আসে। কিরকম ভাবে আসে? 2 মার্কের প্রশ্ন সৃজনশীলের খতে, বা তোমাদের এখন সংক্ষিপ্ত প্রশ্ন আসার একটা চলন হয়েছে নতুন কারিকুলামে। তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে যে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন বিক্রিয়া বন্ধ পাত্রে উভমুখী, এটা ব্যাখ্যা করো। তখন তুমি খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করতে পারবা আশা করি এবার। তো এখন আসো আমরা দেখবো, এর আগের বার আমরা দেখছিলাম বিক্রিয়া কোন দিক থেকে কোন দিকে হচ্ছে তার উপর ভিত্তি করে বিক্রিয়া 2 ধরনের। কয় ধরনের বলো? 2 ধরনের। যদি একদিকে হয় অর্থাৎ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে বলি একমুখী বিক্রিয়া। কিন্তু যখন বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, অ্যাডিশনালি উৎপাদও ব্যাকওয়ার্ডলি বিক্রিয়কে পরিণত হচ্ছে, তখন আমরা সেটাকে বলি উভমুখী বিক্রিয়া। এখন আমরা দেখব যে বিক্রিয়ার দিক না, বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে না তাপ হারায় যাচ্ছে, মানে তাপের পরিবর্তন, এই জিনিসটার উপর ভিত্তি করে বিক্রিয়া কয় ধরনের। আগেরবার কি ছিল? দিকের উপর ভিত্তি করে। এবার কি? তাপের উপর ভিত্তি করে, তাপ তৈরি হচ্ছে না তাপ হারায় যাচ্ছে সেটার উপর ভিত্তি করে বিক্রিয়া 2 ধরনের। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো চলো দেখি তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। দেখো নামের মধ্যে উত্তর আছে। তাপ উৎপাদী মানে কি? তাপ প্লাস উৎপাদী। কেমিস্ট্রির সাথে বাংলা ফ্রি। তাপ উৎপাদীরে বাংলা কি পাওয়া যায়? তাপ প্লাস উৎপাদী, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো কি? তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো এখানে তাই লেখা আছে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, কি হবে? তাপ উৎপন্ন হবে, সেটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। তো তুমি এখন আমারে কও তাপহারী বিক্রিয়া কাকে হবে, কাকে বলতে হবে? তাহলে এখানে পালে কি পাওয়া যায়? তাপ হারি মানে তাপ হারায় যাচ্ছে, তাপ নাই হয়ে যাচ্ছে। তো যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির শোষণ ঘটে, আচ্ছা শোষণ মানে ভাই হারায় যাওয়া। এখন এটা রিয়েলাইজ করার জন্য তোমার একটু সময় দিতে হবে আমাকে, আমি তোমাকে বুঝাই বলতেছি। তাপ শক্তির শোষণ মানে তাপ শক্তি হারায় যাওয়া। তুমি আমার মতো আপাতত মনে রাখো যে তাপহারী বিক্রিয়া কি? যে বিক্রিয়া তাপ হারায় যাবে, তাপ নাই হয়ে যাবে, তাপ কমে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ওটাকে আমরা বলবো কি? তাপহারী বিক্রিয়া। আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে তোমার হচ্ছে তাপ উৎপাদী বা তাপহারী বিক্রিয়াটা কি, বা এটা কেনই বা কোনো বিক্রিয়াতে তাপ উৎপন্ন হচ্ছে বা কোনো বিক্রিয়াতে তাপ হারায় যাচ্ছে, এটা রিজনও আমাদের জানা উচিত। তাহলে এটা রিজনটা আমি বলি, এটা কিভাবে হচ্ছে আসলে খুব ভালো করে চিন্তা করো। আমি এখানে একটু খালি পেজটাতে একটু যাই, আমাদের একটা খালি পেজ আছে। তো আমি এখানে আমি যে আগের বিক্রিয়াটা লিখছিলাম ভাই ওইটারই
আমি আবার লিখতেছি ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। এই বিক্রিয়াটা ধরো, এই বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারি, সেটা পরের প্রশ্ন। আচ্ছা, এখন দেখো এখানে আমি বুঝবো কেমনে বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারি, সেটা জানার জন্য আমাদের একটু ভেতরে ঢুকতে হবে। দেখো এখানে ক্যালসিয়াম আর কার্বনেট, এটা যে একটা যৌগ, এই যৌগটার মধ্যে ক্যালসিয়াম, অক্সিজেন এন্ড হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মধ্যে বন্ধন আছে না? বন্ধন আছে। তো এই যৌগটার মধ্যে ক্যালসিয়াম, অক্সিজেন আর কার্বনের মধ্যে কি আছে? বন্ধন আছে। তো এই বন্ধনগুলা ভেঙে নিশ্চিত এটাতে পরিণত হইতে হবে, কারণ এই কার্বন আর অক্সিজেনটা যদি ক্যালসিয়ামের থেকে আলাদা না হয় তাহলে উৎপাদ কিভাবে তৈরি হবে? তাহলে যখন আমরা বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করছি, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করছি, তখন নিশ্চিত এরা ভাঙছে। না ভাঙলে এই দুইটা আলাদা হলো কিভাবে? বুঝো নাই মনে হয়? তো এই দুইটা আলাদা হয়েছে মানে এরা ভাঙছে। এখন একটা জিনিস মনে রাখবা ভাই, এটা নোট, যখন কোনো যৌগে বন্ধন ভাঙে, যৌগে বন্ধন ভাঙে, তখন তাপ শক্তি বিয়োজিত হয়, বিয়োজিত না তো নির্গত হয়। মানে এই ক্যালসিয়াম কার্বনেটটা যখন ভেঙে আলাদা হবে, তখন মানে এর যে মলিকিউলগুলো আছে ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন যখন ভাঙবে, তখন হইতেছে গিয়া তাপ ছাড়বে। সে তাপ কি করবে? ছাড়বে। প্রত্যেকটা পরমাণু তার বডির ভেতরে বা তার স্ট্রাকচারের ভেতরে কিছু পরিমাণের শক্তি সঞ্চিত করে রাখে। এই শক্তিটা যখন সে বন্ধন ভাঙবে তখন ছেড়ে দিবে। তো এটাই বলতেছি যে যখন কোনো যৌগের বন্ধন ভাঙে তখন তাপ শক্তি কি হয় ভাই? নির্গত হয়। ঠিক আছে? আবার এরা যখন আলাদা হয়েছিল, তারপরে আলাদা হওয়ার পরে এই দুইটা তৈরি করার জন্য আবার একসাথে হইতে হবে। মানে আমি তোমার জিনিসটা আরো সুন্দর করে বুঝাই বলি, এখানে ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন আলাদা হয়েছে, আলাদা হইয়া আবার অন্য আরেকটা ওরিয়েন্টেশনের মাধ্যমে নতুন করে সাজায় আলাদা আলাদা দুইটা যৌগ তৈরি করছে না? তৈরি করছে। তাহলে এটা যখন ভাঙছিল তখন কি হয়েছে? শক্তি নির্গত হয়েছে। কিন্তু আবার এই দুইটা যৌগ তৈরি করার জন্য তাদের কতগুলারে একসাথে হইতে হবে না? একসাথে হইতে হবে কিনা, মানে আবার যুক্ত হইতে হবে, মানে নতুন করে আবার কি করতে হবে? বন্ধন করতে হবে। এখন যখন তারা নতুন করে বন্ধন করবে তখন আবার শক্তি শোষণ হবে। ভালো করে বুঝছো? যখন বন্ধন ভাঙছিল তখন শক্তি কি হয়েছিল? নির্গত হয়েছিল। আমরা এই নির্গত শক্তিকে ধরো E1 দিয়া রিপ্রেজেন্ট করলাম, E1 ধরলাম এটারে। ঠিক আছে? আবার বন্ধন যখন গঠিত হবে, মানে নতুন করে জোড়া লাগবে, এই ক্যালসিয়াম আর অক্সিজেন জোড়া লেগে ক্যালসিয়াম অক্সাইড হইলো, এই কার্বন আর অক্সিজেন জোড়া লেগে কার্বন ডাই অক্সাইড হইলো, নতুন করে বন্ধন তৈরি হইতেছে। এখন ভাই বন্ধন ভাঙলে যদি শক্তি নির্গত হয়, তাহলে বন্ধন গড়লে শক্তি শোষিত হবে? কেন হবে না? অবশ্যই হবে। তাহলে বন্ধন যখন গঠিত হবে, নতুন করে জোড়া লাগবে, তখন কি হবে? তখন যেটা হবে, শক্তি কি হবে? শোষিত হবে। তাহলে আমরা এই নোটটাও লিখে রাখি, বন্ধন গঠনের সময় শক্তি শোষিত হয়। আর এখানে যেমন নির্গত শক্তির আমরা E1 দিয়ে ধরছিলাম, আমরা ধরলাম যে এই শোষিত শক্তি যেটা, সেটা E2। এখন আসো আসল খেলায়। আমি কিন্তু এই রিজনটা বলতেছি যে কেন তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ তৈরি হয়, আর কেনই বা তাপ হারি বিক্রিয়াতে তাপ শোষিত হয় বা তাপ নাই হয়ে যায়, এটা আমি বুঝাইতেছি তোমারে। দেখো, তাহলে যখন বন্ধন ভাঙছিল তখন E1 পরিমাণ শক্তি বের হয়েছে, আবার যখন বন্ধন গঠন হয়েছে তখন এই যে E1টা নির্গত হয়েছিল, ওখান থেকে একটা অংশ কি হয়েছে? শোষিত হয়েছে। এটা আবার ভুল মনে করো না যে এটা ছাড়ছে, নাই হয়ে গেছে, আবার এটা আবার অন্য জায়গা থেকে নিতেছে, এমন না ভাই। এই যে বিক্রিয়াটার মধ্যে তাপ ছাড়ছিল যখন বন্ধন ভাঙছিল, ওইটার থেকেই এই E1টা নিতে হবে, সরি E2টা নিতে হবে। শোষিত যে শক্তিটা সেটা নির্গত শক্তির থেকেই আসে। তাহলে এখন যখন ধরো এমন হবে যে যে শক্তিটা নির্গত করছে E1, এইটার থেকে এই E2টা হয়ে গেছে বড়। ভালো করে বুঝো, E1 হচ্ছে বন্ধন ভাঙার সময় নির্গত শক্তির পরিমাণ,
এটার থেকে E2টা হয়ে গেছে বড়, অর্থাৎ বন্ধন ভাঙার সময় যত শক্তি বের হইছে বন্ধন গঠন করার সময়ের থেকে বেশি শক্তি লাগতেছে। ধরো বন্ধন যখন ভাঙছিল তখন 40 জুল পরিমাণ শক্তি বের হইছে, কিন্তু যখন বন্ধন নতুন করে তৈরি হইতেছে তখন শক্তি দরকার পড়ছে 50 জুল। তাহলে 10 জুল কি লাগলো? বেশি লাগলো না? তাহলে এই E1 থেকে E2টা বড়। এখন প্রশ্ন হইতেছে ভাই যে ছাড়ছে 40, লাগছে 50, তাহলে 10 বেশি লাগছে না? 10 জুল বেশি লাগছে। ওই 10 জুল কই থেকে নিবে? প্রকৃতির থেকে নিবে। তো প্রকৃতির থেকে বা যে পাত্রটার মধ্যে বিক্রিয়াটা হইতেছে ওই পাত্র থেকে সে টেনে নিবে, পাত্র পরে আবার প্রকৃতি থেকে নিবে। তো পাত্র থেকে সে যখন ওই এক্সট্রা শক্তি তার যেটা প্রয়োজন যখন টেনে নিবে তখন পাত্র তাপ হারাবে, আর পাত্র যখন তাপ হারাবে পাত্র কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। তো আমরা পাত্র দেখা তখন বুঝতে পারবো যে এটা তাপহারী বিক্রিয়া। অর্থাৎ তাপহারী বিক্রিয়া কখন হচ্ছে? যখন শোষিত শক্তির পরিমাণ নির্গত শক্তির থেকে বেশি, পরিবেশ থেকে তাপ টানতে হইতেছে, যার কারণে যে গ্লাসের মধ্যে তুমি বিক্রিয়াটা করতেছো সেটা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে? তাপ যেহেতু ভিতর দিকে টেনে নিচ্ছে এই জন্যই তাপহারীরা তাপশোষী বলছিল। তাহলে এখন তুমি আমারে বলো তাপ উৎপাদী কখন হবে? তাহলে এটা আমরা লিখে দিলাম, এটা যখন হবে তখন আমরা বলবো হইতেছে তাপহারী। তাপহারী। তাহলে তাপ উৎপাদী কখন হবে ভাই? যে পরিমাণ শক্তি নির্গত করছে সেটা শোষিত শক্তির থেকে বড়। মানে কি হইতেছে? মানে হইতেছে যখন বন্ধনটা ভাঙছে তখন যে পরিমাণ শক্তি নির্গত হয়েছে সেটার থেকে যে পরিমাণ শক্তি আবার বন্ধন গঠন করার সময় শোষিত হয়েছে বা টাইনা নিছে সেটা কম। কেমন? যেমন ধরো বন্ধন যখন ভাঙছে, এটা যখন ভাঙছে ভেঙে ক্যালসিয়াম কার্বন আর অক্সিজেন হয়েছে তখন আমার দরকার পড়ছে 40 জুল পরিমাণ শক্তি, মানে নির্গত হয়েছে, এই পরিমাণ শক্তি বের হয়ে গেছে। কিন্তু যখন আবার এই দুইটা গঠন হইতেছে তখন যেটা হয়েছে ভাই, তখন লাগছে হইতেছে 30 জুল। মানে যা বের হয়েছে তার থেকে কি কম লাগছে না? কত কম লাগছে? 10 কম লাগছে। তাহলে এই 10 পরিমাণ তাপ কই যাবে? এটা পাত্রের মধ্যে থেকে যাবে। তাহলে পাত্র কি পাইলো? এক্সট্রা তাপ পাইলো। পাত্র যখন এক্সট্রা তাপ পায় তখন পাত্র কি গরম হয়ে যাবে না? হয়ে যাবে। এভাবে আমরা পাত্র দেখে বুঝতে পারবো বিক্রিয়া যত আগাইতেছে তত পাত্র গরম হইতেছে। এতে আমরা বুঝতে পারবো যে সেটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। তো শেষমেশ কথা হইতেছে এটা, আমি এখানে লিখে দিই তাপ উৎপাদী। তাপ উৎপাদী। তাহলে শেষমেশ কথা হইতেছে ভাই এটা, যখন কোনো বন্ধন ভাঙে তখন শক্তি নির্গত হয়, যখন কোনো বন্ধন গড়ে তখন ওখান থেকেই শক্তি শোষিত হয়। যদি নির্গত শক্তির পরিমাণটা শোষিত শক্তির থেকে বেশি হয় তাহলে অতিরিক্ত তাপ পাত্রের মধ্যে রয়ে যেতেছে, যেটা পাত্রটা গরম করবে, এই জন্য সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর যখন নির্গত শক্তির থেকে শোষিত শক্তিটা বড় হয় তখন কি হইতেছে? অতিরিক্ত তাপ তার প্রয়োজন হচ্ছে, তখন সে পাত্র থেকে তাপ টেনে নেয়, পাত্র ঠান্ডা করে ফেলে, অর্থাৎ বিক্রিয়া কি হয়ে যায়? তাপহারী হয়ে যায়। তো এভাবে আমরা আসলে তাপহারী আর তাপ উৎপাদী বিক্রিয়া ভালো করে বুঝতে পারবো। তোমরা এটা বাসায় ভালো করে নোট ডাউন করে নিবা যাতে করে তোমাদের এটা সারা জীবন মনে থাকে। তাহলে আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে রিজন, যে কেন বিক্রিয়া তাপ উৎপাদী হয় বা তাপহারী হয়। এখন এই বিক্রিয়ার যে উদাহরণ মানে সংজ্ঞা যেটা, সেটা দেখলে পানির মতো সহজ লাগবে। কি কি? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদেরকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি শোষিত হয় সেটাকে কি বলা হয়? তাপহারী বিক্রিয়া বলা হয়। ঠিক আছে? এখন দেখো ভাই, আমরা এই সংজ্ঞাটা এখন আমাদের অনেকটা ইজি হয়ে গেছে। আমরা তাপ উৎপাদের তাপহারী বিক্রিয়ার উদাহরণ দেখি। তাপ উৎপাদের তাপহারী বিক্রিয়ার উদাহরণ আমরা একটু দেখি। এই যে এখানে তাপ উৎপাদী বিক্রিয়ার একটা উদাহরণ দেওয়া আছে। দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেন একসাথে মিলে তোমার তৈরি করছে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তুমি কইবা যে ভাই আপনি বুঝলেন কেমনে এটা তাপ উৎপাদী বিক্রিয়া? এখানে কি লেখা আছে কোনো জায়গায় তাপ উৎপাদী বিক্রিয়া? আমি বুঝছি কেমনে জানো? আমি বুঝছি আসলে ডেলএইচ এর মান দেখা। এখন তুমি বলবা ভাই ডেলএইচ এর মান তো আমরা বুঝি না, একটু বুঝাই দিচ্ছি, দাঁড়াও। ডেলএইচ মানে কি? ডেলএইচ মানে হচ্ছে কোনো বিক্রিয়া তাপের পরিবর্তন। ডেলএইচ মানে বিক্রিয়া তাপের পরিবর্তন। ডেলএইচ মানে হিটের পরিবর্তন। এই এইচটা আসলে হিট থেকে আসছে, কোনো কিছুর আগে ডেল থাকা মানে বোঝায় পরিবর্তন। ডেলএইচটা কি জানো? ডেলএইচটা হইতেছে ওই যে আমরা E1 E2 বের করছিলাম সেই দুটার বিয়োগফল। মানে E1 ধরো যখন বন্ধন ভাঙছে তখন নির্গত শক্তির পরিমাণ, আর E2 হইতেছে যখন বন্ধন গঠন হইছে তখন শোষিত শক্তির পরিমাণ। তাহলে আমরা এখানে যদি একটু ভালো করে নোটিস করি, এটারে সাধারণত এভাবে না লিখে উল্টাভাবে লেখা হয় যখন ডেলএইচ বের করতে হয়।
মানে এভাবে লেখা হয় না, জিনিসটাকে উল্টা করে লেখা হয়। মানে ডেল এস করা হয় কি, E2 থেকে E1টা বিয়োগ করতে হয় যখন ডেল এস বের করবা তখন। মানে শোষিত শক্তির পরিমাণ থেকে তুমি বিয়োগ করবা হচ্ছে নির্গত শক্তির পরিমাণ। এখন যখন তাপ উৎপাদী বিক্রিয়াটা হয় ভাই, যখন তাপ উৎপাদী বিক্রিয়াটা হয় তখন E1 বড় না E2 বড়? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই E1 বড়, কারণ যে পরিমাণ তাপ বের করছিল তার পুরাটা শোষিত হয়নি, একটু কম হয়েছে, পাত্রতে রয়ে গেছে, পাত্র গরম করছে। তাহলে সেই ক্ষেত্রে ভাই E1টা বড় না? E1টা যদি বড় হয়, এটা ছোট জিনিস, ছোট জিনিস থেকে যখন বড়টা বাদ দিবা তখন বিয়োগফল কি ঋণাত্মক কিছু হবে না? ঋণাত্মক কিছু হবে। তাহলে তুমি দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস এর মান কি ঋণাত্মক হইতেছে না? ঋণাত্মক হইতেছে। এর মানে আমি যদি কোনো বিক্রিয়ার মধ্যে ডেল এস এর মান ঋণাত্মক দেখি, দেখো এখানে ডেল এস এর মান -92 কিলো জুল মাইনাস আছে, তার মানে কি ডেল এস এর মান কি ঋণাত্মক? ডেল এস এর মান ঋণাত্মক, এটা নির্দেশ করে যে বিক্রিয়াটা তাপ উৎপাদী। তাহলে এখন তোমরা নোট ডাউন করো আমার সাথে, এটা সারা জীবন মনে রাখতে হবে। তাহলে তুমি যে কোনো বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারি বুঝতে পারবা ডেল এইচ এর মান, ডেল এইচ এর মান নেগেটিভ ভ্যালু যখন হবে তখন তা তাপ উৎপাদী হবে, তাপ উৎপাদী হবে। তাহলে তুমি আমারে কও ডেল এইচ এর মান যদি পজিটিভ হয়, নেগেটিভ না হয়ে, তাহলে ওটা তাপ হারি হবে কিনা? অবশ্যই হবে। তাহলে এটাও না আমরা একটু উদাহরণের সাথে দেখার চেষ্টা করি, এটা অবশ্যই নোট ডাউন করে রাখবো বাসায়। তাহলে আমরা একটু মুছে আমরা পরের স্লাইডে যাই। আমরা হচ্ছে তাপ হারি বিক্রিয়ার উদাহরণ দেখি। যে এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়ার উদাহরণ। দেখো এখানে আগেরটা নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছিল, এটাতে কি হয়েছে? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার পরে আমরা এখানে তাপ হারি বিক্রিয়া একটা উদাহরণ দেখতে পারতেছি। তো এখানে আগেরটাতে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছিল, কিন্তু এটাতে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে দেখো কি তৈরি করছে? নাইট্রোজেন অক্সাইড তৈরি, নাইট্রিক অক্সাইড তৈরি করছে, সরি। তো এখন তুমি বলবা যে ভাই এটা যে তাপ হারি বিক্রিয়া আপনি বুঝলেন কেমনে? উত্তর হলো ভাই এই যে আমি বুঝছি এই যে ডেল এইচ এর মান দেখা। এই যে একটু আগে আমরা বললাম যে ডেল এইচ এর মান এটা যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে বিক্রিয়া কি হইতেছে? তাপ উৎপাদী হইতেছে। কিন্তু যখন ডেল এইচ এর মান পজিটিভ হবে, অর্থাৎ উল্টাটা হবে, তখন বিক্রিয়া তাহলে তাপ হারি হয়ে যাবে। কেমনে বুঝলেন? আর একটু ভেতরে আসি আমরা। তাহলে এটা কিভাবে নেগেটিভ বের হয়েছিল ওটা বুঝতে পারছো। এখন আমরা দেখি এটা কিভাবে পজিটিভ বের হইলো। একটু মনে করে দেখো, ডেল এইচ জানি কি ছিল? ডেল এইচ ছিল হইতেছে এই যে যখন উৎপাদ তৈরি হয়েছে, উৎপাদের বন্ধন তৈরি হয়েছে, তখন বন্ধন গঠন করার সময় শোষিত তাপ অর্থাৎ E2, এটা মাইনাস হইতেছে E1। E1 কি ছিল? বিক্রিয়ক ভাঙার সময় বা বন্ধন ভাঙার সময় নির্গত শক্তির পরিমাণ। তো তাপ হারি বিক্রিয়া কি, যে পরিমাণ শক্তি নির্গত হয়েছে সেটার থেকে শোষিত হয়েছে বেশি শক্তি, যার কারণে E2 মানটা কি হবে? E2 মানটা বড় হবে E1 এর থেকে। এখন বড় জিনিসটার থেকে যখন তুমি ছোট জিনিসটা বাদ দিবা তখন ভ্যালু যেটা বের হবে সেটা কি ভাই পজিটিভ বের হবে না? অবশ্যই পজিটিভ বের হবে। তুমি 6 থেকে 4 বাদ দাও, 6 থেকে 4 বাদ দিলে কি 2 হয় না -2 হয়? অবশ্যই +2 হয়। তাহলে উত্তর কি পজিটিভ? তাহলে বড় জিনিস থেকে ছোট জিনিস যখন বাদ দিবা তখন উত্তর যেহেতু পজিটিভ হবে। এবং এটা কোন বিক্রিয়া ইন্ডিকেট, এটা কোন বিক্রিয়ার ক্ষেত্রে হয়? তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে হয়। এটার জন্য আমি ডেল এইচ এর মান যখনই মাত্র দেখবো পজিটিভ তখনই বুঝে যেতে হবে এটা তাপ হারি বিক্রিয়া। তাহলে তোমরা এখন একটা নোট ডাউন করো, একটা নোট ডাউন করো। নোটটা হচ্ছে বিক্রিয়ায় ডেল এইচ এর মান, ডেল এইচ এর মান যখন পজিটিভ ভ্যালু হয় তখন বিক্রিয়াটি তাপ হারি হবে। কমপ্লিট। তাহলে এটার মাধ্যমে আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা তুমি অবশ্যই নোট ডাউন করবে খাতায়, কারণ এটা না হলে পরে আবার মনে থাকবে না ভবিষ্যতে যে ভাই কি বুঝাইছিল, কোনখান থেকে কি আসছিল। ক্লাসের প্রত্যেকটা বিষয় অবশ্যই খাতায় নোট ডাউন করতে হবে, কারণ এখন তুমি বুঝলেও কয়েকদিন পরে তোমার সেটা মনে থাকবে না, তাই অবশ্যই সেটা নোট করবা। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়া শেষ। এখন আসতে হবে রাসায়নিক সাম্যাবস্থায়। তো এই রাসায়নিক সাম্যাবস্থাটা আমরা আসলে ভিডিওর আরেকটা পার্টে রাখছি। তো নেক্সট ভিডিওতে আসলে আমরা, তুমি যদি আগের সবগুলো টপিক বুঝে থাকো তাহলে রাসায়নিক সাম্যাবস্থা বুঝবে, এবং রাসায়নিক সাম্যাবস্থার পরে অবশ্যই আমরা এর
অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, আমাদের এসএসসি তে প্রত্যেক বছর আসে, সেটা হচ্ছে লাসাতিলের নীতি। ওইটা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো, ঠিক আছে? তো তাহলে তোমাদেরকে পরের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো, এবং এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবা, আমাদের ক্লাসটাকে, আমাদেরকে আরো বেশি সাপোর্ট করবা, যাতে আমরা তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুন্দর মতো পড়ালেখা করো, সকলকে ধন্যবাদ।